দানের রক্ত, অর্থাৎ আমি, আপনি, আমরা, আপনারা যে রক্ত দান করছি সেটাও কি ভিন রাজ্যে পাচার হয়ে যাচ্ছে? স্ক্যানারে আরও ব্লাড ব্যাংক, ভিন রাজ্যে দানের রক্ত বিক্রি হয়ে যাচ্ছে বলে অভিযোগ। আর এই অভিযোগে 6টি ব্লাড ব্যাংকে 6টি জেলায় আজকে অভিযান চালানো হলো স্বাস্থ্য দপ্তরের তরফে। আমি আরও বিস্তারিত এই নিয়ে জানতে সরাসরি কথা বলবো, সন্দীপ সরকার আমাদের প্রতিনিধি রয়েছেন। সন্দীপ, অভিযোগ কি? এই যে 6টা ব্লাড ব্যাংক, এদের বিরুদ্ধেই বা কি অভিযোগ? এই যে রেড করা হলো, অভিযান চললো, তল্লাশি চললো, কি কি মিলল? দেখো, যে ব্লাড ব্যাঙ্কগুলিতে আজকে অভিযান চালানো হয়েছে সেটা হচ্ছে ওম ব্লাড সেন্টার পরিচালিত। কোনো ব্লাড ব্যাংক সরাসরি তারাই চালান, ওম ব্লাড সেন্টার নামেই সেটা চলে। আর কোনো ব্লাড ব্যাংক সেগুলি ফ্র্যাঞ্চাইজি নিয়েছেন তারা, অর্থাৎ অন্য কোনো প্রতিষ্ঠান চালায়, কিন্তু সেই প্রতিষ্ঠানের ব্লাড ব্যাংকের পার্টটা দেখার দায়িত্ব নিয়েছে এই ওম ব্লাড সেন্টার। এরকম 6 জায়গায় আজকে তল্লাশি অভিযান চালান স্বাস্থ্য দপ্তরের ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিলের সদস্যরা। এই গুলির মধ্যে তাদের মূল যে শাখা হেডকোয়ার্টার কলকাতায় তল্লাশি চলে এবং বিভিন্ন জেলার বিভিন্ন ব্লাড ব্যাংকে তল্লাশি চলে। এটা করতে গিয়ে যে তথ্য উঠে আসছে স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের কাছে, স্বাস্থ্য ভবন সূত্রে আমরা জানতে পারছি শুধুমাত্র বেলেঘাটার যে সেন্টারটি রয়েছে, এই বেলেঘাটার সেন্টারটি থেকে 1,33 লক্ষ টাকার প্লাজমা বিক্রি করা হয়েছে গত জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত। এই 3 মাসে 1,33 লক্ষ টাকার প্লাজমা তারা বিক্রি করেছেন বিভিন্ন বহুজাতিক সংস্থাকে, এমনটাই তারা তথ্য দিয়ে স্বাস্থ্য ভবনকে জানিয়েছেন। স্বাস্থ্য ভবনের দাবি, এ বিষয়ে আগাম তথ্য বা আগাম অনুমতি তাদের থেকে নেওয়া হয়নি, তারা কিছু জানতেন না। দ্বিতীয় যে বিষয়টা উঠে আসছে তা হচ্ছে যে চলতি বছরের 6 মাসে অর্থাৎ জুন মাস পর্যন্ত, জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত প্রায় 25,000 ইউনিট রক্ত কালেকশন করেছেন তারা বিভিন্ন ব্লাড ডোনেশন ক্যাম্প থেকে, শুধুমাত্র বেলেঘাটার সেন্টারটির জন্য। অর্থাৎ একটা সেন্টারে 6 মাসে 25,000 কালেকশন, এটা অস্বাভাবিক ঠেকেছে স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের কাছে, এমনটাই স্বাস্থ্য ভবনের বক্তব্য। 3 নম্বর যে বিষয়টা আরও মারাত্মক, যেটা স্বাস্থ্য ভবনের তরফ থেকে দাবি করা হচ্ছে, তা হচ্ছে আজকে যখন তারা বেলেঘাটাতে তল্লাশি চালাচ্ছিলেন, একই সঙ্গে তল্লাশি চলছিল এই ওম ব্লাড সেন্টার পরিচালিত রানীগঞ্জ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেসের আরেকটি ব্লাড ব্যাংকে। দেখা যাচ্ছে যে বেলেঘাটা ব্রাঞ্চ থেকে রক্ত রানীগঞ্জে পাঠানো হচ্ছে বলে দাবি করা হয়েছে, কিন্তু রানীগঞ্জের ব্লাড সেন্টারে রক্তের ওই কনসাইনমেন্ট পৌঁছায়নি বা কোনো নথিও পৌঁছায়নি। তাহলে মাঝপথে রক্ত গেল। এরকম একাধিক জায়গায় ডিসক্রিপেন্সি রয়েছে, তার মানে পুরোটা এক তো হচ্ছে যে তথ্য ব্লাড ব্যাংক তরফ থেকে জানানো হচ্ছে এবং তারা বলছেন যে স্বাস্থ্য ভবনকে জানানো হয়েছে, স্বাস্থ্য দপ্তর বলছে এই সংক্রান্ত কোনো তথ্য তাদের কাছে নেই। আচ্ছা, ব্লাড একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাচ্ছে, এবার যেখানে যাচ্ছে তারা বলছে আমরা কোনো ব্লাড পাইনি। প্রশ্ন হচ্ছে ব্লাডটা, অর্থাৎ এই রক্তটা বিপুল পরিমাণে বাল্ক রক্ত, তাহলে কোথায় গেল? সেগুলো কি এইভাবেই তার মানে অন্যত্র ভিন রাজ্যে পাচার হয়ে গিয়েছে? আমি ডক্টর কাজল কৃষ্ণ বণিকের কাছে এইখানে আসবো। আমি বলছি, ধরুন এটা তো হঠাৎ করে 2-1 দিন বা কয়েক মাসে ঘটনাটা ঘটেছে এমনটা নয়, এটা দিনের পর দিন হয়ে যাচ্ছে। আপনার কোথাও মনে হচ্ছে যে স্বাস্থ্য ভবনের একটা অংশের যদি এখানে মদত না থাকে, যদি ইনসাইডার না থাকে, এই দিনের পর দিন এই জিনিস কি চলতে পারে নাকি? এখানে বলতে হবে প্রথমেই, শুরু হলো কবে কেউ জানে না, নিশ্চয়ই কোনো একদিন শুরু হয়েছিল। যাই হোক, বেটার লেট দ্যান নেভার। এখন স্বাস্থ্য দপ্তরে যারা আধিকারিক রয়েছেন তাদের উদ্যোগে একটা মানে অজানা তথ্য বলতে পারি বা নতুন তথ্য সামনে আসছে, আমরা সতর্ক হচ্ছি। এবং রক্ত নিয়ে যে একটা কারবার চলছে, কালোবাজারি চলছে, অনৈতিক কাজ চলছে, এটা সামনে আসছে। বিগত কয়েকদিন ধরেই আমরা দেখছি রাজ্যের বিভিন্ন প্রান্তে বেসরকারি কিছু ব্লাড ব্যাংক এবং তাদের যে কাজকর্ম, সেগুলো আইনত তো নয়, আইনসঙ্গত তো নয়, বরং প্রচলিত আইন, নিয়ম নীতি এবং মানুষের স্বাস্থ্যের বিরুদ্ধাচরণ করে বলেই মনে হয়। এবং স্বাস্থ্য দপ্তর এই যে অভিযান চালাচ্ছেন, এখন 4টে 5টা 6টা ব্লাড ব্যাংকে তারা অভিযান চালিয়ে কিছু তথ্য সংগ্রহ করেছেন। প্রসঙ্গক্রমে জানাই, রাজ্যে প্রায় 146টার মতো সরকারি এবং বেসরকারি ব্লাড ব্যাংক আছে। এখন অবশ্য আমরা ব্লাড ব্যাংক বলি না, ব্লাড সেন্টার বলি। এই সব জায়গাতে কিন্তু মূল যে কাজটা আমরা অবহেলিত হয়ে থাকছে, সেটা হচ্ছে মনিটরিং অ্যান্ড সুপারভিশন। সর্বস্তরে নজরদারির একটা অভাব। কেননা এই যে ব্লাড সেন্টারগুলো স্বেচ্ছা রক্তদাতাদের কাছ থেকে রক্ত সংগ্রহ করেন এবং রক্তদাতারা রক্তদান মহোদ্দান, রক্তদান জীবনদান, এই দর্শনে বিশ্বাস করে নিজের শরীরের রক্ত তারা দান করে আসেন
যে একজন অসুস্থ মানুষ তার প্রয়োজনে রক্ত পাবেন বা জীবন ফিরে পাবেন। সেই রক্ত নিয়ে যে ব্লাড সেন্টারগুলি আছে তাদের কয়েকটা ধাপ পেরোতে হয় এবং প্রত্যেকটা ধাপে কিন্তু বিজ্ঞান আছে। আজকে রক্ত কিন্তু দেশের আইন অনুযায়ী একটা লাইফ সেভিং এসেনশিয়াল ড্রাগস অ্যান্ড কসমেটিক্স অ্যাক্ট অনুযায়ী, এবং সেখানে রক্ত সংগ্রহ করা সে ক্যাম্পেই হোক আর ব্লাড সেন্টারের ভেতরেই হোক, রক্ত কালেকশন হওয়ার পরে সেটা নিয়ে যাওয়া ব্লাড সেন্টারে এবং সেখানে বাধ্যতামূলক 5টি টেস্ট করানো এবং সেটা নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট দিন নির্দিষ্ট জায়গায় স্টোর করে রাখা, তারপরে সেটা চাহিদা অনুযায়ী গ্রহীতাদের কাছে সরবরাহ করা এবং হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্র বা নার্সিংহোমে সেই রক্ত গ্রহীতার শরীরে প্রবেশ করানো, যাকে ইংরেজিতে আমরা বলি ট্রান্সফিউশন, এবং এই পাশাপাশি একটা ফলো আপ। কেননা আমরা জানি, ঠিক আমি বলছি ফলো আপ, অর্থাৎ পুরোটার উপর নজরদারি যদি না থাকে, এই ধরনের ঘটনাগুলো ঘটে চলেছে, আমি প্রত্যেকটা ধাপে নজরদারি থাকাটা প্রয়োজন। তার মানে নজরদারি ছিল না, নাকি নজরদারি রাখা হয়নি বিশেষ কোনো উদ্দেশ্যে? আমি এখানে প্রতিবেদন আকারে দর্শকদের আরও একটু ভালো করে বোঝার জন্য দেখাতে চাইবো যে জেলার 6টি ব্লাড ব্যাংকের বিরুদ্ধে কি কি অভিযোগ, কি কারণে রেড করা হলো এবং কি মিলল দেখুন। রক্ত বিক্রি এও সম্ভব? এবার এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠল। স্বাস্থ্য দপ্তরকে অন্ধকারে রেখে ভিন রাজ্যে রক্ত বিক্রি করে দেওয়ার অভিযোগ। মঙ্গলবার পশ্চিমবঙ্গের 6টি জায়গার বেসরকারি ব্লাড ব্যাংকে ম্যারাথন তল্লাশি চালালেন স্বাস্থ্য দপ্তরের ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিলের আধিকারিকরা। ওম ব্লাড ব্যাংকের এই মুহূর্তে বেলেঘাটাতে অভিযান চালাচ্ছেন স্বাস্থ্য দপ্তরের ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিলের আধিকারিকরা। সেই ব্লাড ব্যাংকটির ফ্র্যাঞ্চাইজ রয়েছে অন্যান্য জেলাতে। এখন সেই অন্যান্য জেলার যে সমস্ত ব্লাড ব্যাংকগুলিতে তল্লাশি অভিযান চালানো হচ্ছে, তারা লতায় পাতায় এই বেলেঘাটার এই যে ব্লাড ব্যাংকটি রয়েছে, যে ব্লাড ব্যাংকে স্বাস্থ্য দপ্তরের অভিযান চলছে, সেই ব্লাড ব্যাংকের সঙ্গে তারা লতায় পাতায় যুক্ত। কলকাতা থেকে হাওড়া, নদিয়া থেকে উত্তর দিনাজপুর, পূর্ব বর্ধমান থেকে পশ্চিম বর্ধমান, রাজ্যের নানা প্রান্তে চলল অভিযান। ওম ব্লাড সেন্টার কোম্পানির মালিক প্রদীপ চন্দ্র। পশ্চিমবঙ্গে তার 6টি ফ্র্যাঞ্চাইজি রয়েছে। কলকাতার বেলেঘাটায় ওম ব্লাড সেন্টার, হাওড়ায় HMC রোটারি ব্লাড সেন্টার, কৃষ্ণনগর ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস ব্লাড সেন্টার, রায়গঞ্জের উপশম ব্লাড সেন্টার, হাওড়া রোটারি ব্লাড সেন্টার, পূর্ব বর্ধমানের শক্তিগড়ে টেরিজা ওম ব্লাড সেন্টার এবং রানীগঞ্জ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস ব্লাড সেন্টারে মঙ্গলবার তল্লাশি চালান স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা। অনুমতি ছিল মাসে 1000 ইউনিট রক্ত সংগ্রহের। অভিযোগ, 6 মাসে শুধুমাত্র বেলেঘাটার ওম ব্লাড ব্যাংক রক্তদান শিবির থেকে সংগ্রহ করেছে 25,000 ইউনিট রক্ত। স্বাস্থ্য দপ্তরকে অর্থাৎ SBTC এবং NBTC-কে অন্ধকারে রেখে ভিন রাজ্যে বিক্রি করা হয়েছে, এমনটাই মনে করছেন স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা। স্বাস্থ্য দপ্তরের অফিসাররা সব নথি পরীক্ষা করছেন, যেটা এখনো পর্যন্ত স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর। এই ব্লাড ব্যাংকের নথিভুক্ত যারা চিকিৎসকেরা রয়েছেন, সেই চিকিৎসকেরা কোনো ব্লাড ডোনেশন ক্যাম্পে তারা যাননি গত 3 বছর বলে স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের তারা জানিয়েছেন। তারা বলেছেন যে তাদের নাম এবং রেজিস্ট্রেশন নাম্বার ব্যবহার করা হয়েছে ব্লাড ব্যাংকের নথিতে, কিন্তু তারা আদপে জানেনই না যে তারা এই ব্লাড ব্যাংকের সঙ্গে যুক্ত। এবং যাদেরকে দিয়ে এই ব্লাড ডোনেশন ক্যাম্প বিভিন্ন জায়গায় অর্গানাইজ করা হয়েছে, তারা কোনো ডাক্তার নন। ফলে এই সমস্ত চিকিৎসকদের স্বাস্থ্য ভবনে তলব করা হয়েছে। অভিযোগ, লোহিত রক্তকণিকা এবং প্লাজমা স্টেট ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিলকে না জানিয়ে ভিন রাজ্যে বিক্রি করা হয়েছে বলে সন্দেহ। এই বেসরকারি ব্লাড ব্যাংকগুলি প্রতি সপ্তাহে যে কোনো একদিনে 10 থেকে 12টি প্রয়োজনের অতিরিক্ত ব্লাড ডোনেশন ক্যাম্প করেছে। সাধারণত 6 ইউনিট হোল ব্লাড থেকে 1 লিটার প্লাজমা তৈরি হয়। অভিযুক্ত ব্লাড ব্যাংকের ক্ষেত্রে 5 ব্যাগ প্লাজমার ওজন 1 লিটার। অর্থাৎ অভিযোগ উঠেছে রোগীদের থেকে বেশি পরিমাণে রক্ত নেওয়া হয়েছে বাড়তি প্লাজমা পাওয়ার লোভে। রক্ত বিক্রি করা হয়েছে উত্তরপ্রদেশ, বিহার, ওড়িশাতে। প্লাজমা বিক্রি হয়েছে মহারাষ্ট্রের ওষুধ কোম্পানির কাছে। আরও চাঞ্চল্যকর অভিযোগ, ব্লাড ব্যাংকের রেকর্ডে যে চিকিৎসকদের নামের উল্লেখ রয়েছে, তারা স্বাস্থ্য ভবনকে জানিয়েছেন তারা অতীতে এই ব্লাড ব্যাংকের সঙ্গে যুক্ত ছিলেন। গত 3 বছর এই ব্লাড ব্যাংকের সঙ্গে তাদের কোনো যোগাযোগ নেই। অথচ ওই পুরনো চিকিৎসকদের নাম ভাঙিয়েই বছরের পর বছর চলেছে রক্তদান শিবির। এই চিকিৎসকদের স্বাস্থ্য ভবনে ডেকে পাঠানো হয়েছে। পাশাপাশি একলপ্তে পাঠানো রক্তের ট্রান্সফারের যাবতীয় নথি নিয়ে ব্লাড ব্যাংক কর্তৃপক্ষকে স্বাস্থ্য ভবনে ডেকে পাঠানো হয়েছে। আমরা গতকাল রাত্রি থেকে বিভিন্ন রক্তদান শিবির এবং রক্তের ক্যাম্প এবং ব্যাংক এগুলো কিন্তু রেড করানো শুরু করেছি। তার কারণ হচ্ছে আমরা বেসরকারি একটি ব্লাড ব্যাংকের 3 ভাইয়ের ব্লাড ব্যাংক, তারা কিন্তু
যেটা করেছিল সেটা বেনিয়ম ধরা পড়েছে, 24 ঘন্টার মধ্যে ধরা পড়েছে, পুলিশকে জানানো হয়েছে, মথুরাপুর পুলিশ স্টেশনে কেস রুজু করা হয়েছে, ভবানীপুর পুলিশ স্টেশনে কেস রুজু করা হয়েছে। তো আমাদের এখান থেকে বিভাগীয় তদন্ত তো চলছে এবং চলবেই, দোষীদের শাস্তি হবে। এর আগে পদ্মপুকুরের হেলথ পয়েন্ট, দক্ষিণ কলকাতার অশোক ব্লাড সেন্টার, এন্টালি লাইফ কেয়ারে একই অভিযোগে তল্লাশি হয়। আর মঙ্গলবার একযোগে 2 ঘন্টা ধরে তল্লাশি চলল 6 জায়গায়। সন্দীপ সরকার, এবিপি আনন্দ, কলকাতা। দেখুন, এক রাজ্য থেকে অন্য রাজ্যে রক্ত বিক্রি এটা অন্যায় কিছু নয়, কিন্তু তার আগে পারমিশন লাগে, অনুমতি লাগে, স্বাস্থ্য ভবনকে জানাতে হয়। বাল্ক ট্রান্সফারের ক্ষেত্রে অর্থাৎ বিপুল পরিমাণে রক্ত যখন অন্য রাজ্যকে বিক্রি করা হচ্ছে, সে ব্যাপারে সম্পূর্ণ স্বাস্থ্য ভবনকে অন্ধকারে রাখা হয়েছিল। আমি এইখানে স্বপনদের কাছে আসব, যেটা ধরুন বিজেপি সরকার ক্ষমতায় এসেছে 4 তারিখে, 4 মে, তার 2 মাসের মধ্যে যে একটা অনিয়ম চলছে, বেনিয়ম চলছে, র্যাকেট একটা চলছে, যেটা সামনে এলো, গত 15 বছরে একবারও সেটা কেউ ঘুণাপ করে জানতে পারলো না, নাকি সবাই সব জানতো, বিশেষ কারণে মুখে কুলুপ আর চোখে ফেট্টি পড়ে বসেছিল? আমাদের সরকারের মূল লক্ষ্য হচ্ছে সব দপ্তরে স্বচ্ছতা আনা। এইসব বিষয়ে অভিযোগ তো আজকের নয়, দীর্ঘদিনের অভিযোগ আছে, কিন্তু এই অভিযোগগুলোকে গুরুত্ব দেয়নি। আর 15 বছরে কেন হয়নি তার একটা পিছনে তো অন্য কারণ আছে। সম্ভবত তৃণমূলের কোনো একজন কাউন্সিলরের এইসব ব্লাড ব্যাঙ্কগুলোর সঙ্গে তিনি জড়িত আছেন, তাদের বোধহয় আছেই ব্লাড ব্যাঙ্ক, এবং তিনি যেহেতু জড়িত আছেন, স্বাভাবিকভাবে তৃণমূলের পক্ষে অনেক সময় এগুলো না দেখার ভান করেছে, এই দুর্নীতিগুলোকে প্রশ্রয় দিয়েছে। আর তৃণমূল তো একটা দুর্নীতিগ্রস্ত দল ছিল, দুর্নীতিগ্রস্ত সরকার ছিল, তো দুর্নীতিগ্রস্ত সরকারের পক্ষে দুর্নীতিগুলোকে তুলে ধরা বা দুর্নীতিগুলো কমানোর জন্য ব্যবস্থা নেওয়া তারা করতেই চাইবে কেন? তো সেখান থেকে টাকা আসছে, টাকা দাও, সব কিছু দুর্নীতি করে যাও, একটাই ফর্মুলা সব জায়গাতে। আমাদের স্বাস্থ্য দপ্তরের মানুষের রক্তের প্রয়োজন, রক্তের চাহিদা অনুযায়ী মানুষ রক্ত সংগ্রহ করবে, এবং সেখানে একটা নিয়ম থাকবে, নীতি থাকবে, সেই নিয়ম মেনে যে দায়বদ্ধতা আছে সেটা তারা পালন করবে, এটাই আমরা চাইব। আমাদের সরকার 2 মাস 2.5 মাসের মধ্যে এসে একটা ব্যবস্থা নিয়েছেন, এবং এই বিরাট বড় একটা চক্রান্ত দুর্নীতি যাই বলুন না কেন সেটা তারা উদ্ঘাটন করেছেন, এবং যথাযথভাবে মানুষ যাতে সুবিধা পায়, মানুষের রক্তের প্রয়োজন আছে, রক্তদান জীবনদান, আবার রক্ত মানুষের দরকার, হঠাৎ করে রক্তের দরকার পড়লে মানুষ সেই রক্তটা পেতে গেলে কি কষ্টকে পেতে হয় সেটা তো আমি নিজেও ভুক্তভোগী, আমি নিজে জানি যে আমার ইনফ্যাক্ট আমাকে মানে এটাও যারা এই মুহূর্তে এবিপি আনন্দ দেখছেন, তারা বা তাদের পরিচিত এরকম অনেকে থাকবেন যে তারা হয়তো রক্তটা জোগাড় করতে পারেননি বলে প্রিয়জনকে হারাতে হয়েছে তাদের। বলছি তো আমি যে এটা ভুক্তভোগী আমরা, আমাদের কাছে এমন ফোন আসে যে এই গ্রুপের এই রক্ত চাই, ইমিডিয়েট চাই, কোথাও বলো ব্যবস্থা করো, পাচ্ছে না বলে, যেখানে যাচ্ছি পাচ্ছি না। কিন্তু এই কৃত্রিম অভাবের সৃষ্টি করে রেখে বেশি দামে কেনানোর ব্যবস্থা, এই চক্রান্তটা শুধুমাত্র কিন্তু ব্লাড ব্যাঙ্কগুলোর নয়, ব্লাড ব্যাঙ্কের সঙ্গে বিভিন্ন নার্সিংহোম, বিভিন্ন যারা হসপিটাল আছে, তারাও বেসরকারি হসপিটাল আছে, তারাও কম বেশি জড়িত। আমরা বলছি এগুলো যে জড়িত, এই চক্রটাকে ভাঙতে হবে। যারাই আছে, যদি আমি চিকিৎসকদের সরাসরি বলবো না, এর মধ্যে যদি কেউ জড়িত থাকে তাদেরকে চিহ্নিতকরণ করা এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, তাদের শাস্তি দেওয়া, এই সবগুলো কিছুটা বন্ধ করা যাবে, পুরো বন্ধ করা এই নেক্সাস এবং কি পরিমাণে রক্ত ভিন রাজ্যে পাচার হয়ে যাচ্ছে একটা ছোট্ট তথ্য দিলে বুঝতে পারবেন আপনারা। 73টার মতন বেসরকারি ব্লাড ব্যাংক আমাদের রাজ্যে রয়েছে। একটা বেসরকারি ব্লাড ব্যাংকের রিপোর্ট বলছে 6 মাসে শুধু সেই বেসরকারি ব্লাড ব্যাংকে 6 কোটি টাকার রক্ত বিক্রি হয়েছে। ভাবতে পারেন, এইবারে কল্পনা করুন 6 মাসটা 6 বছর ধরুন, এবার একটা বেসরকারি ব্লাড ব্যাংক বললাম, 73টা বেসরকারি ব্লাড ব্যাংক হলে কতটা কি পরিমাণ রক্ত, তার মানে ভিন রাজ্যে একেবারে স্বাস্থ্য দপ্তরকে অন্ধকারে রেখে পাচার হয়ে গিয়েছে। আমি এইখানে ডক্টর চন্দ্রর কাছে আসতে চাইবো, এইটার সঙ্গে আমরা মোটামুটি পরিচিত ডক্টর চন্দ্র, যে গ্রীষ্মকাল হলে, গরমকাল পড়লে একটা রক্তের সংকট তৈরি হয়। এই তথ্যগুলো সামনে আসার পর এবার তো মনে হচ্ছে যে সংকট আদৌ তৈরি হয় না, কৃত্রিম সংকট তৈরি করা হয়। দেখুন, সংকট তৈরি হয় এটা বাস্তব। কারণ হচ্ছে যখন ডেঙ্গুর সিজন, এই যে বর্ষা, এই সময়টা, ডেঙ্গুর সময় কিন্তু প্রচুর পরিমাণে রক্ত লাগে, এবং প্রতি বছর আমরা চিকিৎসকরা কিন্তু ফেস করি যে মানুষ রক্ত পাচ্ছে না, হাহাকার করছে। তারা সরকারি ব্লাড ব্যাংকে গিয়ে রক্ত পাচ্ছেন না, প্রাইভেটে গিয়ে প্রচুর দাম দিয়ে ব্লাড কিনতে হচ্ছে, সেখানে অনেক সময় পাওয়া যাচ্ছে না, ফলে এটা একটা বাস্তব সমস্যা। কিন্তু রক্ত নিয়ে যে কালোবাজারি বলুন বা রক্ত নিয়ে যে দুর্নীতি বলুন, ব্লাড প্রোডাক্ট নিয়ে বিক্রি করে দেওয়া, সেখান থেকে প্রচুর টাকা রোজগার করা বেসরকারি বিভিন্ন ব্লাড ব্যাংকের, এইসব দেখে তো খুবই বিস্ময় লাগছে। এবং আমার তো মনে হয় যে আমাদের হয়তো আরও সামনে আগামী দিনে আরও অনেক বিস্ময়ের বাকি রয়েছে।
আরও অনেক জিনিস দেখব এবং চমকে উঠব। একটা জিনিস কিন্তু আমাদের সকলকে স্বীকার করতেই হবে, যখন স্বাস্থ্যের মতো একটা ইম্পর্ট্যান্ট জিনিস, হেলথ ইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট থিং, এখানে কোনোভাবে বেসরকারি কারুর হাতে যদি মানুষের নাগরিকের স্বাস্থ্য যদি ছেড়ে দেওয়া হয়, তার পরিণতি কিন্তু এই ধরনের হতে পারে। কারণ যে বেসরকারি সংস্থা মানুষের স্বাস্থ্য নিয়ে, ব্লাড নিয়ে বলুন, ওষুধ নিয়ে বলুন, সে ব্যবসা করবে মানে সে মুনাফা করবে, ম্যাক্সিমাম মুনাফা করবে। ফলে সেখানে তার মান বলুন, সেখান নিয়ে ব্যবসা করা বলুন, সেগুলো আরও তীব্রতা বাড়বে, প্রবণতা বাড়বে। ফলে আমি বলবো যে আগের সরকার কি করেছেন বা এই সরকার কি করবেন, সবচেয়ে ইম্পর্ট্যান্ট কথা হচ্ছে যে মানুষের স্বাস্থ্যের পুরো দায়িত্বটা সরকারের নিক। ব্লাডের জন্য যেন কাউকে পয়সা বেশি দিয়ে ব্ল্যাকে বা ওরকমভাবে হন্য হয়ে ঘুরতে না হয়, ব্লাডের জন্য প্রাণ চলে যাচ্ছে এটা যেন না হয়, এই ডিম্যান্ডটা কিন্তু আমি নিজে চিকিৎসক হিসেবে মেডিকেল সার্ভিস সেন্টার আমার যে অর্গানাইজেশন, সেখান থেকে আমি বারবার এই আবেদনটা অন্তত রাখবো যে হেলথ নিয়ে যেন এটা আর অন্য কোনোভাবে কোনো প্রাইভেটের কাছে অন্তত ব্লাডের ব্যাপারে যেতে না হয়। আর যারা এর সঙ্গে যুক্ত, এই যে রক্ত নিয়ে, রক্ত ব্লাড কম্পোনেন্ট বিভিন্ন জায়গায় বিক্রি করে কোটি কোটি টাকা ব্যবসা করছেন, তাদের আইডেন্টিফাই করা হোক, তাদেরকে শাস্তি দেওয়া হোক। স্বাস্থ্য ভবন কিছু জানে না এইটা ভাবার কিন্তু কোনো কারণ নেই। কারণ মনে রাখতে হবে, একটা স্বাস্থ্য ভবন বসে রয়েছে, তার চোখ কান খোলাই রয়েছে, তারা সব জেনেই হয়তো এটা করেছেন। তাহলে স্বাস্থ্য ভবনে কারা ঠিক এটা করলেন সেটাও আইডেন্টিফাই হওয়া দরকার। কারণ নতুন সরকারি ব্যবস্থাতে সেই মানুষগুলো যদি থেকে যান, তারা যদি শাস্তি না পান, তাহলে কিন্তু দেখা যাবে তাদের মধ্যে যে দুর্নীতি করবার যে প্রবণতা রয়েছে, মানুষকে ঠকাবার যে প্রবণতা রয়েছে, সেটা বিদ্যমান থাকবে। ফলে আগামী দিনে মানুষ কিন্তু আবার ঠকবেন, আবার বিভ্রান্ত হবেন, আবার আমরা এরকম হয়তো একটা টেলিভিশনে এসে কিছু কথা বলবো, কিন্তু সমস্যার সমাধান হবে না। ফলে আমি আবার আবেদন করব, বর্তমান স্বাস্থ্যমন্ত্রীর কাছে আমি আবেদন করব যে স্বাস্থ্যের ব্যাপারটা যেন সরকারিভাবে সমস্ত নিয়ন্ত্রণ করা হয় এবং সমস্ত মানুষের স্বাস্থ্যের দায়িত্বটা যাতে আরো বেশি যত্নশীল, এ বিষয়ে আরো বেশি আন্তরিক বর্তমান সরকারের হওয়া উচিত। আমার মনে পড়ে যাচ্ছে যে 2011-য় যখন তৃণমূল কংগ্রেস ক্ষমতা এলো এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হলেন, তিনি সারপ্রাইজ ভিজিট দিতেন একের পর এক হাসপাতালে, স্বাস্থ্য পরিষেবা ঠিক মতন হচ্ছে কিনা। কিন্তু গত 15 বছরের কৃষাণুদা, এই যে বিরাট বড় একটা নেক্সাস চলছে, একবারও কারোর চোখে পড়লো না স্বাস্থ্যমন্ত্রী কে ছিলেন গত 15 বছর ধরে। দেখো, এখানে তোমাদের এখানে বিজেপির প্রতিনিধি বলল নাকি তৃণমূলের কোন কাউন্সিলর নাকি এর সাথে যুক্ত। নিশ্চয়ই তৃণমূলের কাউন্সিলর যুক্ত বলে বিজেপি আরও সক্রিয়ভাবে তদন্ততে হয়তো লেগেছে। কিন্তু সেই কাউন্সিলর যদি কালকে বিজেপিতে চলে যায়, তখন কিন্তু বিজেপি এক চিলতেও বিজেপির কোনো কিছু এটা ফ্যাক্টর পড়বে না যে তাকে এই দুর্নীতি আছে কি নেই। আমরা তো বিভিন্ন সময় দেখেছি, গরু পাচারকারী যাকে বলেছিলেন তাকেও নিয়েছেন, দুর্নীতিগ্রস্ত যাকে বলেছিলেন 70,000 কোটি টাকার দুর্নীতিগ্রস্ত, স্বয়ং প্রধানমন্ত্রী বলেও তাকে উপমুখ্যমন্ত্রী করেছেন একটা রাজ্যে। আমি বলছি, কে আজকে তৃণমূল আছে, কালকে বিজেপি আছে, তাতে সাধারণ মানুষের কিচ্ছু যায় আসে না। রক্তটা সেই সাধারণ মানুষই জুতোর সুতরাং হয়ে যাবে, কিন্তু রক্তটা সে জোগাড় করতে পারবে না। বলে দিই না। আচ্ছা, আমাদের রাজ্য থেকে এই রক্ত পাচার হয়ে গেল, স্বাস্থ্য দপ্তর নিশ্চয়ই তার দায় বর্তায়। কিন্তু যেই রাজ্যতে গেল, উত্তরপ্রদেশ, বিহার, সেখানেও তো একটা স্বাস্থ্য দপ্তর আছে এবং সর্বোপরি একটা কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তর আছে। এবং এই রক্তর চলাচল একটা রাজ্য থেকে একটা রাজ্য, যেরকম রাজ্যের রাজ্য স্বাস্থ্য দপ্তর তার মধ্যে তার দায় বর্তায়, সেমনি কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য দপ্তরেরও দায় বর্তায়। এখানে ডাক্তারবাবুরা আছে, তারা বলবেন যে সেখানে ন্যাশনাল কাউন্সিলও আছে, স্টেট কাউন্সিলও আছে। তো উত্তরপ্রদেশে এত কোটি কোটি টাকা রক্ত যে গেল ভিন রাজ্য থেকে, সেখানকার স্বাস্থ্য দপ্তর কী করছিলেন? আমি তো জানি গত মার্চ এবং এপ্রিল মাসে উত্তরপ্রদেশেও এই প্রাইভেট ব্লাড ব্যাংকে রেড হয়েছিল। গত বছর 2025 সালে মধ্যপ্রদেশে এরকম স্বাস্থ্য দপ্তরের তৎপরতায় এরকম প্রাইভেট ব্লাড ব্যাংকগুলোতে রেড হয়েছে। 15 বছরে পশ্চিমবঙ্গে কটা প্রাইভেট ব্লাড ব্যাংকে রেড হয়েছে? বলি না, আমার মুখ্যমন্ত্রী, তৎকালীন মুখ্যমন্ত্রী এই অভিযোগগুলো করেছিলেন। এমনকি কিডনি, আমি বললাম ব্যবস্থাটা কি হলো? অভিযোগ করা নয়, রাজ্যে যে সরকার রয়েছে তাদের কাজ অভিযোগ করা নয়, অভিযোগের প্রেক্ষিতে ব্যবস্থা নেওয়া। বাবা, উত্তরপ্রদেশে পশ্চিমবাংলা থেকে যে অযাচিতভাবে এই রক্তগুলো ঢুকলো, ডবল ইঞ্জিনের উত্তরপ্রদেশ কি করছিল? মার্চ মাসে, এপ্রিল মাসে সেখানেও রেড হয়েছিল। আর সর্বোপরি কেন্দ্র সরকারের স্বাস্থ্য দপ্তর কি করছিল? শুধুমাত্র তৃণমূলকে বলতে হবে, আর বিজেপি ধোয়া তুলসী পাতা, এখানে রাজনীতি করব, তৃণমূলের কাউন্সিলর আছে, ঠিক একইভাবে তারা নিজেদের নিয়ন্ত্রণ চাইছে, নোটবন্দির মতো।
নিজেরা চুরি করবে। না, আমি বলছি দিনের শেষে সমস্যাটা কি হয় জানেন তো, ওই আগের আলোচনাতেও যেমন বলছিলাম যে অ্যাকাউন্টেবিলিটি ফিক্স আপ করা যায় না, কেউ দায়টা নিতে চায় না। এক্ষেত্রেও সেই দায়টা যারা দায়িত্বে ছিলেন তারা কেন দায়টা অস্বীকার করবেন, কেন অ্যাকাউন্টেবিলিটি ফিক্স আপ হবে না দিনের শেষে? আলটিমেটলি রক্ত মানে একটা মানুষের প্রাণের সঙ্গে যার সরাসরি সম্পর্ক রয়েছে। দেখুন, এই যে তল্লাশি অভিযান চললো, এই তল্লাশি অভিযানের পর এই রক্ত পাচার চক্রের তদন্তে কি উঠে আসে আমাদের সেদিকে নজর থাকবে। আপাতত আলোচনা এই পর্যন্ত, কিন্তু আমি এই মুহূর্তে খবর পাচ্ছি হঠাৎ দিল্লি পুলিশ পৌঁছে গিয়েছে দিল্লিতে সিপিএম এর পার্টি অফিসে। কি কারণে বিস্তারিতভাবে সন্ধ্যে 7টায় আপনাদের সামনে নিয়ে আসছি। চোখ রাখুন এবিপি আনন্দে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।